কি সবাই প্রতিজ্ঞা করছে আমরা সেকেন্ড রিপাবলিক করবো? দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা। ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা মানিক মিয়া এভিনিউতে সবার দৃষ্টি যখন নাহিদ ইসলামের দিকে, তখনই তিনি তেজদীপ কণ্ঠে ঘোষণা দিলেন, ভারত ও পাকিস্তানপন্থী রাজনৈতিক ঠাঁই বাংলাদেশে হবে না। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি হবে পুরোপুরি বাংলাদেশপন্থী। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকের চাঞ্চল্যকর দাবি, ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একদল অপারেটিভ। একটি রুম থেকে গোপনভাবে বের হয়ে যাওয়া যে পথগুলো সেটি কিন্তু রয়েছে এবং ধারণা করা হচ্ছে এটি বাইরে থেকে মনে হয় লক করে দেওয়া হয়েছে। কিন্তু অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ার তার ফেসবুক পেজে দাবি করেছেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থার আরেকটি নতুন টিম বাংলাদেশে প্রবেশ করেছেন। এই নতুন টিমটি প্রবেশ করার প্রধানত কারণ, দর্শক, নতুন দলের আত্মপ্রকাশ, বিপিনুরের কাঁপুনি উঠছে কেন? এই খাটাসের হইছেটা কি? খাটাস কেন আজকে সাংবাদিক সম্মেলন আয়োজন করেছে? সাংবাদিক সম্মেলন আয়োজন করে তিনি বক্তব্য দিয়েছেন যে কেন তিনি যান নাই সেখানে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই সবাই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রিয় দর্শক, নতুন দলের আত্মপ্রকাশ, বিপিনুরের কাঁপুনি উঠছে কেন? এই খাটাসের হইছেটা কি? খাটাস কেন আজকে সাংবাদিক সম্মেলন আয়োজন করেছে? সাংবাদিক সম্মেলন আয়োজন করে তিনি বক্তব্য দিয়েছেন যে কেন তিনি যান নাই সেখানে, কারণ তার নিজের দলের একটা অনুষ্ঠান ছিল। বাহ বাহ, কি চমৎকার উত্তর! নিজের দলের অনুষ্ঠান ছিল। আপনার দলে কি আর কোনো নেতা নাই আপনি ছাড়া? একজন না একজন কি সেখানে যেতে পারতেন না? বিএনপিকে তো বেগম খালেদা জিয়াকে দাওয়াত দিয়েছে, তারেক রহমানকে দাওয়াত দিয়েছে, কিন্তু বিএনপি তো তারেক রহমানও যান নাই, খালেদা জিয়াও যান নাই, সেখানে তাদের প্রতিনিধি পাঠিয়েছেন। জামাতের আমিরকে দাওয়াত দিয়েছে, সেখানে প্রতিনিধি জামাত পাঠিয়েছে, আমির তো যান নাই। ডক্টর ইউনূসকে দাওয়াত দিয়েছে, ডক্টর ইউনূস কি সেখানে গিয়েছেন? যান নাই। তাই উপদেষ্টারা সেখানে যান নাই, সেটা খুব ভালো করেছেন, গুড। কারণ উপদেষ্টাদের সেখানে যাওয়ার কোনো দরকার বা কোনো আমন্ত্রিত হলেও সব জায়গায় উপদেষ্টারা যেতে পারেন না এবং যাওয়া ঠিক হবে না। যেহেতু এটা একটা রাজনৈতিক দল হয়েছে, এখানে উপদেষ্টারা গেলে অন্যান্য রাজনৈতিক দলের অনুষ্ঠানেও উপদেষ্টাদেরকে যেতে হবে। আর বিপিনুর আজকে খাটাসের মতন যে চিৎকার করেছে, আমরা ওই কথাটা বিপিনুরকে স্মরণ করে দিতে চাই। কেন বিপিনুর আজকে ভয় পেয়েছে? ওই যে মুসাদের সাথে দুবাইতে সে মিটিং করেছিল, মুসাদের সাথে দুবাইতে মিটিং করে সে যে বাংলাদেশে গেল, যাওয়ার পরে সে কি অ্যারেস্ট হয়েছে না জেলে গিয়েছে? শেখ হাসিনাকে সে এত কথা বলেছে, এত গালমন্দ করেছে, কোনোদিন কি সে জেলে গিয়েছে? তাকে কি জেলে গিয়ে রাখা হয়েছে, জেলে রাখা হয়েছে? জামাত নেতা, বিএনপি নেতারা দুইটা কথা বলতে পারে নাই, তার একটা সিটি ফুটা কথা বলতে পারে নাই। নূর এত কথা বলল, নূরকে কেন শেখ হাসিনা কোনোদিন জেলে নিল না? প্রিয় দর্শক, এইগুলা ছিল পালিত বিরোধী দল। জাতীয় পার্টির মতো আরেকটা পালিত শেখ হাসিনার বিরোধী দলের নাম ছিল এই গণ অধিকার পরিষদ। আর এই কারণেই গণ অধিকার পরিষদের সৎ সাহসী ভারত বিরোধী ছেলেগুলা বের হয়ে গিয়েছে তার কাছ থেকে। যদিও ফারুককে আবার সে ফেরত এনেছে, কিন্তু এখনো আমরা দেখছি যে ভালো ছেলেগুলা, তারেক রহমানের মতো ভালো ছেলে কিন্তু বিপিনুরের সাথে ফেরত আসে নাই। কারণ সে ধরতে পেরেছে, যখন মুসাদের সাথে সে মিটিং করেছে, যখন সে বিদেশ থেকে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে, বিভিন্ন নাম দিয়ে প্রবাসীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে, তার নামই তো দিয়েছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য বিকাশ নূরা বলে, সে নূর না বলে আমি বিকাশ নূরই বললাম। তো আজকের এই নূরের সাংবাদিক সম্মেলনটা আমি শুনলাম যে এই ছাত্রদের উপরে তার এমন খেপা, শেষ পর্যন্ত সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, আপনার
নাম নিশানা মুছে যাবে এইটা ভয় পাচ্ছেন আপনি, যে তাদের কারণে আর এখন সেই 18 সালের কোটা বিরোধী আন্দোলনের কথা আর কেউ বলছে না। 18 সালে যখন কোটা বিরোধী আন্দোলন নূর করেছিল, আমরা নূরের পক্ষে সেলুট না, ভালোবাসা, আন্তরিকতা, আমাদের ছেলে পেলে, আমাদের পরিবারের সন্তানরা নূরকে ভোট দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নূরের পক্ষে ক্যাম্পেইন করেছে আমার পরিবারের, আমার আপন ভাতিজা নূরের পক্ষে ক্যাম্পেইন করেছে, ভোট দিয়েছে, কাজ করেছে। কারণ 18 সালে তার কার্যক্রম দেশের মানুষের পক্ষে ছিল, কিন্তু বিপি হওয়ার পরে তারপরে যখন দল গঠন করলেন, বিদেশে গিয়ে যখন সে নানা রকম কার্যক্রম শুরু করলেন, আর দেশের ভিতরে শেখ হাসিনাকে গালমন্দ করার পরেও একদিনের জন্য যার জেলে যেতে হয় নাই, এতেই প্রমাণ হয় হাসিনা পাতানো গোলাম ছিলেন বিপি নূর। আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি আমরা সেকেন্ড রিপাবলিক করব? দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা। বয়স মাত্র 26 বছর, অথচ এই বয়সেই নাহিদ ইসলামের মুকুটে যুক্ত হয়েছে একের পর এক পালক। গণ অভ্যুত্থানে এক দফার ঘোষণা দিয়ে স্বৈরাচারী সরকার তাড়ানো থেকে শুরু করে মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হয়ে রেকর্ড করেছিলেন নাহিদ। এবার সবচেয়ে কম বয়সে হলেন রাজনৈতিক দলের প্রধান নেতা। বাংলাদেশের জনপ্রিয় দলগুলোর মধ্যে বিএনপি যখন প্রতিষ্ঠিত হয়, তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বয়স ছিল 42 বছর, যেখানে নাহিদ মাত্র 26 বছর বয়সে একটা দল গঠন করলেন। 28 ফেব্রুয়ারির সন্ধ্যাবেলা মানিক মিয়া এভিনিউতে সবার দৃষ্টি যখন নাহিদ ইসলামের দিকে, তখনই তিনি তেজদীপ কণ্ঠে ঘোষণা দিলেন, ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই বাংলাদেশে হবে না। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি হবে, পুরোপুরি বাংলাদেশপন্থী। তবে নাহিদকেই কেন সবাই নিজেদের নেতা হিসেবে মেনে নিলেন? কোন আদর্শ উদ্দেশ্য নিয়ে আগাচ্ছেন নাহিদ ইসলাম? সে সব কিছুর বিস্তারিত থাকছে ট্রেন্ডস নাওয়ের আজকের এই ভিডিওতে। যে জনতার মিছিল নিয়ে এক দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম, এবং সেই জনতার কাতারেই নেমে এসে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন। সেই সাথে সবচেয়ে কম বয়সে রাজনৈতিক দলের প্রধান হয়ে গড়লেন এক অনন্য ইতিহাস। জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পদ নিয়ে টানাটানি চললেও শীর্ষ পদে সবাই এক বাক্যে নাহিদ ইসলামকেই মেনে নিয়েছেন। প্রত্যেক নেতাকর্মী জানালেন তারা নাহিদের ডাকেই এক কাতারে দাঁড়াবেন। নাহিদ ইসলামও তার উপদেষ্টা পদ ছেড়ে এসে জনতার কাতারে মিশে গেলেন। তার আগে জানিয়ে দিলেন কত টাকা জমা আছে তার ব্যাংক অ্যাকাউন্টে। নাহিদ তার ব্যক্তিগত স্বচ্ছতা ছড়িয়ে দিতে চান রাজনৈতিক দলেও। নাগরিক পার্টির আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ তো নাহিদকে গণতন্ত্রের ইমাম হিসেবে ঘোষণা দিয়েই দিলেন। রাজনৈতিক দল ঘোষণা দিতে স্টেজে উঠেই নাহিদ ইসলাম স্লোগান দিয়ে বললেন, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। এরপর নাহিদ শহীদ পরিবারের সদস্য রাজনৈতিক দলের নেতাদের সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, আমরা সামনের কথা বলতে চাই, পেছনের ইতিহাস অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই। আজকের মঞ্চ থেকে শপথ, বাংলাদেশকে বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করব। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজে ও রাষ্ট্রের সর্বস্তরের বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান হবে না। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকের চাঞ্চল্যকর দাবি, ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একদল অপারেটিভ। 27 ফেব্রুয়ারি সাংবাদিক জুলকারনাইন সায়ের নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন, সম্প্রতি রয়ের আরেকটা দল বাংলাদেশে প্রবেশ করেছে। অভিযোগ রয়েছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্রের সাথে জড়িত ভারতের এই গোয়েন্দা সংস্থাটি। বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর ইস্যুতে অনেক বিশ্লেষকই রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পান। নির্বাচনের আগে বাংলাদেশে রয়ের একদল অপারেটিভের প্রবেশ কোন ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে? গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া, সীমান্ত ইস্যু সহ নানা ঘটনায় বিপরীত মেরুতে ভারত বাংলাদেশ। গেল সপ্তাহে ভারতের সেনাপ্রধান অভিযোগ করেছেন, বাংলাদেশে চিকেন নেক ঘুরে গেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। এর ঠিক পরপরই আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকের রয়ের বাংলাদেশে অনুপ্রবেশের তথ্য তৈরি করবে কি নতুন অস্থিরতা? শুধু এবার না,
এর আগে 24 জানুয়ারি 2025 সাংবাদিক জুলকারনাইন সায়ের এক পোস্টে দাবি করেছিলেন ভারতীয় হাই কমিশনের ব্যবস্থাপনায় 2024 সালের 6 নভেম্বর রয়ের দুই শীর্ষ কর্মকর্তা অশোক কুমার সিনহা ও কঞ্জক্তাশী খাম্পা ঢাকায় এসেছিলেন। তাদের সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই এর সঙ্গে পূর্বের সম্পর্ক পুনঃস্থাপন করা। সায়েরের দাবি অনুযায়ী ওই সফরে রয়ের কর্মকর্তারা আশানুরূপ সাড়া না পেয়ে হতাশ হন এবং বাংলাদেশে তাদের গোপন নেটওয়ার্ক নিষ্ক্রিয় করার পরামর্শ পান। হাসিনা সরকারের আমলে বাংলাদেশে রয়ের নানা অপারেশন নিয়ে রয়েছে নানা অভিযোগ। শেখ হাসিনার পতনের পর ভারতীয় গোয়েন্দা সংস্থা ইসকন সহ নানা ইস্যুতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে এমন অভিযোগ করেছে ছাত্র সমন্বয়করা। এসব অভিযোগ শুধু কথার কথা নয়, হাসিনা সরকারের সময় বাংলাদেশে যে রয়ের কার্যক্রম বেশ শক্তভাবে ছিল তা রয়ের অনেক অপারেটিভ নিজেরাই স্বীকার করেছেন। ভারতীয় গণমাধ্যমেও এমন কিছু সাক্ষাৎকার ভাইরাল হয়েছে যেখানে র এজেন্টরা নিজ মুখে অপারেশনের কথা বলেছেন। রয়ের সাবেক ফিল্ড বস অমর ভূষণের নিজের লেখা ও সাক্ষাৎকারেও এমন ইঙ্গিত পাওয়া যায়। বিশেষ করে পদচ্যুত শেখ হাসিনার সময় জঙ্গি দমনের নামে র্যাব বা অন্যদের হাতে গ্রেফতার জঙ্গিরা অনেকেই ছিল রয়ের হাতে বন্দী, যাদের দেখিয়ে কৃতিত্ব নিয়েছে পুলিশ ও র্যাবের সাবেক বস বেনজির ও মনিরুল। তাই এবার যখন নতুন করে রয়ের এজেন্ট বাংলাদেশে আসার তথ্য পাওয়া যাচ্ছে, তখন এর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠছে। এবং এটি আসলে যে ডেভিল হান্টের যে গিফটের আড়ালে এখানে অন্য কোনো সেটি দেখার জন্য মূলত সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করেন তাদেরকে কেউ ওই পাশে বস্তি থেকে যে মাদক, সেই মাদকের যে বিষয়টি সেটি কিন্তু উদ্ধার করা হয়েছে। ওদিকে আরো রুম আছে, আমরা একটু আরেকটা ইয়েতে যাচ্ছি। এখানকার আসলে প্রত্যেকটি রুম এমনভাবে তৈরি করা হয়েছে যেন একটি বলা যায় যে একেবারে ভয়ানক থেকে ভয়ানক অবস্থা, এবং এখান থেকে পালিয়ে যাওয়ার মতো ব্যবস্থাও কিন্তু ওরা তৈরি করে রেখেছে। অর্থাৎ একদিক থেকে যদি ওদেরকে অভিযান করা হয় এবং অন্য দিক দিয়ে বের হয়ে যাওয়ার যে পথ সেটিও কিন্তু তারা আসলে তৈরি করে রেখেছে, এবং প্রত্যেকটি রুম থেকে গোপনভাবে বের হয়ে যাওয়ার যে পথগুলো সেটি কিন্তু রয়েছে, এবং ধারণা করা হচ্ছে এটি বাইরে থেকে মনে হয় লক করে দেওয়া হয়েছে। এখান দিয়ে এটি দেখলে বোঝা যায় যে এখান দিয়ে বের হওয়ার রাস্তা, কিন্তু এটা বের হয়ে বাইরে থেকে এটি বন্ধ করে দিয়ে তারা পালিয়েছে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী সদস্যরা এটি ভেঙে আসলে ওই পাশের যে রুমগুলো আছে সেই রুমগুলোতে কেউ পালিয়ে রয়েছে কিনা, পলাতক আছে কিনা, এবং পাশাপাশি ওখানে কোনো মাদক আছে কিনা, এবং দেশীয় যে অস্ত্রের বিষয়টি আমরা ইতিমধ্যেও দেখিয়েছি যে অনেকগুলো দেশীয় অস্ত্র কিন্তু সেনাবাহিনী উদ্ধার করেছেন সেই দেশীয় অস্ত্র রয়েছে কিনা সেটি কিন্তু দেখার চেষ্টা করছে। ঠিক ইতিমধ্যে খোলা হয়েছে। আমরা একটু যাচ্ছি যে আসলে ওই পাশে আসলে কি দেখা যায়। আমরা একটু সাবধান, হ্যাঁ আছি। দেখে দেন ভাই, একটু সাবধানে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভাই মাথাটা উঁচা করেন। দর্শক, আমি আশা করছি ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।